তো আজ আমরা পড়ব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সিলেবাসে যে নতুন সিলেবাস হয়েছে তার ক্লাস 11-এর অন্তর্গত প্রথম টেক্সট বা প্রোজ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ। তো টেক্সটে যাওয়ার আগে আমরা প্রথমে পোয়েটস পার্টটা দেখে নেব। তো পোয়েটস পার্টে আমরা কি দেখতে পাচ্ছি যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইজ রিটেন বাই আর কে নারায়ণ, এবং আর কে নারায়ণের জন্ম এবং মৃত্যুটা ফার্স্টে আমরা জেনে নেব। তো আর কে নারায়ণের জন্ম হচ্ছে 10th of October 1906 এবং মৃত্যু আর কে নারায়ণের মৃত্যু হচ্ছে 13th of May 2001। পোয়েটস পার্টে আমরা কি পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি অ্যাজ আ ইয়াং বয় আর কে নারায়ণ হ্যাড অ্যাবসোলিউটলি নো ইউজ ফর স্কুল। বালক হিসেবে আর কে নারায়ণের কাছে স্কুল একটা বেকার জিনিস ছিল, কোনো ব্যবহারযোগ্যই নয়। গোয়িং টু স্কুল সিম টু বি আ নেভার এন্ডিং নুইসেন্স ইচ ডে হি ওয়ান্স রোড। তিনি একদা লিখেছিলেন স্কুল যাওয়া, রোজ স্কুল যাওয়া তার কাছে একটা উপদ্রব। নারায়ণ মাচ প্রেফার্ড স্পেন্ডিং টাইম উইথ হিজ পেট মাঙ্কি হু লাইক টু হ্যাং বাই ইটস টেইল ফ্রম দ্য রুফ অ্যান্ড হিজ পেট পিকক হু অ্যাক্টেড অ্যাজ দ্য ফ্যামিলি ওয়াচডগ। স্কুল যাওয়ার পরিবর্তে তার যে পোষা বাঁদর তার সাথে তিনি সময় কাটাতে বেশি পছন্দ করতেন, যে কিনা ছাদে তার লেজটা পাকিয়ে ঝুলত, এবং তার যে পোষা পিকক ময়ূর ছিল যে কিনা তাদের বাড়ির প্রহরীর কাজ করত, ফ্যামিলি ওয়াচডগের কাজ করত, এদের সাথে টাইম স্পেন্ড করা তিনি বেশি পছন্দ করতেন। ডিসপাইট হিজ অ্যাভারশন টু স্কুল, নারায়ণস ফ্যামিলি প্লেসড আ হাই ভ্যালু অন এডুকেশন। শিক্ষা বা স্কুলের প্রতি তার এই বিদ্বেষ থাকা সত্ত্বেও তার পরিবার কিন্তু শিক্ষার ক্ষেত্রে উচ্চ মূল্য রাখে। বাট নারায়ণ নেভার চেঞ্জড হিজ ওপিনিয়ন দ্যাট স্কুল ওয়াজ টু সিরিয়াস। কিন্তু তিনি কখনো তার মতামত পরিবর্তন করেননি যে স্কুল নাকি খুব সিরিয়াস বা খুবই একটা গম্ভীর বিষয় বা খুবই একটা সিরিয়াসলি নেওয়ার বিষয়। টুডে নারায়ণ স্টোরিজ আর রেগুলারলি অ্যাসাইন্ড টু স্টুডেন্টস ইন স্কুলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আজকের দিনে নারায়ণের লেখা সমস্ত গল্পগুলো সারা বিশ্বব্যাপী স্কুলের স্টুডেন্টদের সিলেবাসে রয়েছে পড়ার বিষয় হিসেবে। কনসিডারিং হিজ আনএনথুজিয়াস্টিক ভিউ অফ ফর্মাল এডুকেশন, নারায়ণ মাইট হ্যাভ এনজয়েড দিস আইরনি। তো বিবেচনা করে দেখলে হয়তো তার এই প্রথাগত শিক্ষার প্রতি তার এই উদাসীন যে দৃষ্টিভঙ্গি, নারায়ণ হয়তো এই বিড়ম্বনা উপভোগই করতেন। ওকে, তো এখানে আমরা একটা কোড দেখতে পাচ্ছি, I want a story to be entertaining, enjoyable and illuminating in some way. তো নেক্সট কি আসছে? নেক্সট আসছে, আমরা পরের পার্টে চলে যাব। নেক্সট আসছে দ্য ডিসিশন টু বি আ রাইটার। রাসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ ওয়াজ বর্ন ইন ম্যাড্রাস। তো নারায়ণের ফুল নেম রাসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ আইয়ার স্বামী, সেটা এখানে দেওয়া নেই। ওয়াজ বর্ন ইন ম্যাড্রাস, মাদ্রাসে জন্মগ্রহণ করেছিলেন, ইন্ডিয়াতে ছিল মাদ্রাস, কারণ তখন ভারত স্বাধীন হয়নি। অ্যান্ড ব্রট আপ বাই হিজ গ্র্যান্ডমাদার, এবং তিনি তার ঠাকুমার কাছে বেড়ে ওঠেন। আফটার গ্র্যাজুয়েটিং ফ্রম কলেজ হি টার্ন টু ফিকশন রাইটিং অ্যাজ আ কেরিয়ার। তো গ্র্যাজুয়েশন, স্নাতক বা স্নাতক স্তরের পরীক্ষা পাশ করার পরে বা কলেজ পাশ করার পরে তিনি তার রাইটিংকে কেরিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন, তাই রাইটিংয়ের দিকে তিনি মোড় নিয়েছিলেন বা ঘুরেছিলেন। হি চুজ টু রাইট ইন ইংলিশ, তিনি ইংলিশ ভাষা বা ইংরেজি ভাষাকে লেখা মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন। আ ল্যাঙ্গুয়েজ দ্যাট হি ওয়াজ ফন্ড অফ অ্যান্ড নিউ ওয়েল, যে ল্যাঙ্গুয়েজটার প্রতি আসক্ত ছিলেন এবং খুব ভালোভাবে জানতেন। ইংলিশ ইজ এ ভেরি অ্যাডপ্টেবল ল্যাঙ্গুয়েজ, এটা খুবই গ্রহণযোগ্য, সহজে অ্যাডপ্ট করে নেওয়া যায়। অ্যান্ড ইটস সো ট্রান্সপারেন্ট ইট ক্যান টেক অন দ্য টিন্ট অফ এনি কান্ট্রি। আভা, টিন্ট মানে আভা, এটা এতটাই স্বচ্ছ যে যে কোনো দেশের আভা এটা নিয়ে নিতে পারে। কোনটা? ইংরেজি ভাষাটা। নারায়ণ ডিড নট ফাইন্ড ইমিডিয়েট সাকসেস অ্যাজ আ রাইটার অ্যান্ড ওয়ান্স সেড দ্যাট রাইটিং ওয়াজ অল ফ্রাস্ট্রেশন অ্যান্ড স্ট্রাগল ফর মোর দেন 15 years। নারায়ণ ডিড নট ফাইন্ড ইমিডিয়েট সাকসেস, তিনি কিন্তু হঠাৎ করে রাইটিংয়ে বা লেখক হিসেবে সাফল্য পেয়ে যাননি। একবার তিনি লিখেছিলেন যে এত ফ্রাস্ট্রেশন, ওয়াজ অল ফ্রাস্ট্রেশন অ্যান্ড স্ট্রাগল, তাহলে 15 বছরেরও বেশি সময় ধরে হতাশা এবং পরিশ্রম করার পরে তিনি কিন্তু সাফল্য পেয়েছিলেন।
his first novel Swami and Friends was finally, তাহলে his first novel কি Swami and Friends was finally published in 1935 with the help of the British writer. তার প্রথম যে নভেল উপন্যাস স্বামী এবং ফ্রেন্ড ব্রিটিশ রাইটার গ্রাহাম গ্রিনের সহায়তায় 1935 সালে প্রকাশিত হয়েছিল। নারায়ণ ওয়েন্ট অন টু পাবলিশ নিউমেরাস আদার্স ওয়ার্ক, এরপরে তিনি আরও অনেক বহু ওয়ার্ক পাবলিশ করেন, প্রকাশিত করেন। আ লিটারারি ভয়েস অফ ইন্ডিয়া, Narayan is probably best known as the creator of Malgudi, a fictional South Indian village that has been called a genius-eccentric and at the same time true to the life world. তো তাকে সাধারণত মালগুড়ি একটা কাল্পনিক দক্ষিণ ভারতীয় গ্রাম, তার স্রষ্টা তিনি ছিলেন সেই গ্রামের স্রষ্টা, এবং এই গ্রামটা সাধারণত যেটাকে কিনা বলা যেতে পারে উদ্ভট, অ্যাট দ্য সেম টাইম কিন্তু বাস্তব প্রতিচ্ছবি যেন প্রতিফলিত করে, ঠিক আছে, বিশ্বে। ইট ইজ দ্য সেটিং ফর অলমোস্ট অল অফ নারায়ণস নভেল অ্যান্ড শর্ট স্টোরিজ ইনক্লুডিং অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, সমস্ত উপন্যাস, তার সমস্ত উপন্যাস এবং ছোট গল্পের পরিবেশ ছিল এই শর্ট স্টোরি। এমনকি আমাদের বর্তমানে এই যে টেক্সট অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এটাও ছিল, এটারও সেটিং ছিল কিন্তু ওই মালগুড়ি, ওই ফিকশনাল ভিলেজ। অফ হিজ ইনভেন্টেড ভিলেজ নারায়ণ রিমার্কড, মালগুড়ি ওয়াজ অ্যান আর্থ সেকিং ডিসকভারি ফর মি বিকজ আই হ্যাড নো মাইন্ড ফর ফ্যাক্টস অ্যান্ড থিংস লাইক দ্যাট হুইচ উড বি নেসেসারি ইন রাইটিং অ্যাবাউট। তো নারায়ণ এখানে কি বলেছেন যে এই যে মালগুড়ি, এই মালগুড়ি ছিল আমার, তো নারায়ণ এখানে কি বলেছেন, নারায়ণ বলেছেন যে এই যে মালগুড়ি, এই মালগুড়ি ছিল আমার একটা পৃথিবী কাঁপানো আবিষ্কার, কারণ আমার কাছে এমন ঘটনা এবং বিষয়গুলির জন্য কোনো মন ছিল না যেগুলি সম্পর্কে আমাকে লিখতে হবে, তাই মালগুড়ি এই যে আমার সৃষ্টি, এটা ছিল পৃথিবী কাঁপানো আবিষ্কার এবং এনি রিয়েল প্লেস, এবং এটা যে কোনো বাস্তব জায়গার মতোই এটা যেন তিনি তুলে ধরেছেন তার সমস্ত উপন্যাস এবং ছোট গল্পে, এমনই এটা একটা সৃষ্টি। তো নারায়ণ স্টোরিজ অ্যাবাউট মালগুড়ি আর অফেন কমিক কনসিডারেশনস অফ ইন্ডিভিজুয়ালস ট্রাইং টু ফাইন্ড পিস ইন আ ট্রুবুলেন্ট ওয়ার্ল্ড। তো নারায়ণের এই ছোট গল্প, নারায়ণের এই স্টোরিজ অ্যাবাউট মালগুড়ি, মালগুড়ি নিয়ে তার যে গল্প, এই মালগুড়ি নিয়ে তার যে গল্প, এটা প্রায় এই অশান্ত পৃথিবীতে শান্তি খোঁজার প্রচেষ্টাকারী যে ব্যক্তিদের হাস্যকর বিবেচনা যেন মনে হয়, ঠিক আছে, এই যে মালগুড়ি। ক্রিটিক জুডিথ ফ্রিম্যান রাইটস দ্যাট নারায়ণ টেক্স আ ওয়েস্টার্ন রিডার ইনটু দ্য ভেরি হার্ট অফ অ্যান, আমরা একটু উঠিয়ে নেব টেক্সটটাকে, অফ অ্যান ইন্ডিয়ান ভিলেজ। ক্রিটিক জুডিথ ফ্রিম্যান লিখেছিলেন নারায়ণের এই যে নারায়ণ যেন পশ্চিমা পাঠকদেরকে ভারতীয় গ্রামগুলির একদম অভ্যন্তরে নিয়ে যায়। দ্য ফরেননেস অফ দ্য সেটিং, রিচুয়ালস, ট্র্যাডিশন মে সিম টু আস এক্সটিক। সেটিংয়ের এই যে ফরেননেস, বিদেশিতা, রিচুয়ালস, আচার এবং ট্র্যাডিশনস, এই যে প্রথা হয়তো একটু বাহ্যিক লাগবে, বাট দ্য আন্ডারলাইং হিউম্যানিটি, কিন্তু অন্তর্নিহিত যে মানবিকতা অফ নারায়ণস ড্রামাস, নারায়ণের লেখাতে, সেগুলো কখনোই একজন দেশীয়কে বা এগুলো কখনোই একজন পরিচিতকে আঘাত করতে ব্যর্থ হবে না। ওকে, এগুলো কখনোই একজন পরিচিতকে আঘাত করতে ব্যর্থ হতে পারে না, এতটাই তার লেখা পরিচিত, মধ্যে ইন্ডিয়াননেসটা পাওয়া যায় এবং সেটা ঠিক আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। তো এই ছিল কবি পরিচিতি। আমরা ডিরেক্ট টেক্সটে চলে যাব। তো টেক্সটে কি দেখছি, টেক্সটে ফার্স্ট শুরু হচ্ছে, ফার্স্ট আমরা হেডিং থেকে বুঝতে পারছি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। অ্যাস্ট্রোলজি জানি, জ্যোতিষবিদ্যা, তো অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী। তো গল্পের যে হেডিং টাইটেল থেকে আমরা বুঝতে পারছি যে এটা একজন জ্যোতিষীর দিন কেমন, সেখানে এই হেডিং থেকে আমরা বুঝতে পারছি অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে মানে একজন জ্যোতিষীর দিন। এবং এই গল্পে সাধারণত আমরা দেখতে পাবো কয়েকটা ক্যারেক্টার, তার মধ্যে ফার্স্টে রয়েছে জ্যোতিষী এবং জ্যোতিষীর সাথে তার ফ্যামিলি মেম্বার্স হিসেবে তার স্ত্রী, এবং এই জ্যোতিষীর একটা কন্যা সন্তানও রয়েছে। ওকে, এবং আরেকজনেরও আমরা সন্ধান এই গল্পে পাবো পরবর্তীকালে, যাকে কিনা জ্যোতিষী কম বয়সে তার গ্রামে ওই যে মদ্যপ অবস্থায় জুয়া খেলতে গিয়ে ছুরি মেরে পালিয়ে এসেছিল, মৃত ভেবে ফেলে দিয়ে কুঁয়োতে, এবং পরবর্তীকালে শহরে এসে এই জ্যোতিষী রূপ ধারণ করে এই পেশায় যুক্ত হয়েছে এবং ভয় ভয়ে আছে কখনো না ধরা পড়ে যায়। ওকে, তো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে একজন জ্যোতিষীর দিন। তো গল্প শুরু হচ্ছে
Punctually at midday he opened his bag and spread out his professional equipment. তো নিয়মিতভাবে দুপুরবেলা সে কী করলো, তার ব্যাগ খুললো এবং স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্টস, পেশাদারি যে জিনিসপত্র এগুলো মেলে দিল। হুইচ কনসিস্টেড অফ আ ডজন কড়ি সেলস, যার মধ্যে ছিল 1 ডজন কড়ি, আ স্কোয়ার পিস অফ ক্লথ, বর্গাকার একটি কাপড়ের টুকরো, উইথ অবসকিওর মিস্টিক চার্টস অন ইট, যার মধ্যে ছিল কি অস্পষ্ট রহস্যময় তালিকা, আর নোটবুক একটা খাতা, অ্যান্ড আ বান্ডল অফ প্যালমেরাইটি, এবং তাল জাতীয় গাছের পাতায় লেখা একটা বান্ডল। হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লিডেন্ট উইথ স্যাক্রেড অ্যাশ and vermilion, and his eyes sparkled with a sharp abnormal gleam, which was really an outcome of a continual searching look for customers. তো তার কপাল জলজল করছিল পবিত্র ছাই এবং সিঁদুরে, এবং তার চোখগুলো ছলছল করছিল তীব্র অস্বাভাবিক একটা দীপ্তির দ্বারা, যেটা কিনা প্রকৃতপক্ষে একটা পরিণতি ছিল একজন খদ্দের খোঁজার। বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস, কিন্তু যেটা তার সহজ সরল খদ্দেররা টুক টু বি আ প্রফেটিক লাইট, ভবিষ্যৎ প্রদানকারী একটা আলো হিসেবে দেখত এবং ফেল্ট কমফর্টেড, এবং স্বস্তি অনুভব করত। তো তার এই যে গেট আপটা, কপালে যে ছাই এবং সিঁদুর মাখা এবং চোখে যে তার এই যে জ্যোতিটা, এর ফলে এগুলোর দ্বারা সে কী করছিল, একজন খদ্দের খুঁজছিল। কিন্তু সেই সহজ সরল খদ্দেরের কাছে তার এই অ্যাপিয়ারেন্স, তার এই গেট আপ, তার এই লুকটা ছিল ভবিষ্যৎ প্রদানকারী একটা আলো, যেটা তাদেরকে শান্তি এবং স্বস্তি প্রদান করবে। দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন, তার চোখের যে শক্তি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল তাদের অবস্থানের দরুন। কীভাবে? প্লেসড অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার, যেহেতু সেটা ছিল ওই পেইন্টেড ফোরহেড, অঙ্কিত কপাল, আর ওই যে ডার্ক হুইস্কার্স এবং ওর যে ঘন গোফের মাঝখানে, হুইচ স্ট্রিমড ডাউন হিজ চিক্স, যেটা কিনা নিচে নেমে এসেছিল গাল পর্যন্ত। তাহলে নিচে নেমে আসা, গাল পর্যন্ত নেমে আসা ওই যে গোফ এবং তার ওই যে পেইন্টেড ফোরহেডের মাঝে চোখটা অবস্থিত হওয়ার দরুন তার চোখের শক্তিও বৃদ্ধি পেয়েছিল। ইভেন আ হাফ উইটস আই উড স্পার্কল ইন সাচ এ সেটিং, তো এমন একটা পরিবেশে অর্ধবুদ্ধিসম্পন্ন লোকও কিন্তু জলজল করবে। মানে তার এই যে অ্যাপিয়ারেন্সটা, এমন একটা মুখের পরিবেশ এমন একটা যদি হয়, তাহলে এমন পরিবেশে কম জানা বা অর্ধেক জানা মানুষও কিন্তু মনে হবে যে অনেক কিছু জানে। মানে যে জ্যোতিষী কিছুই জানে না বা অর্ধেক জানে, মনে হবে সে প্রকৃতপক্ষে অনেক জানে, সে বিশাল বড় জ্যোতিষী। টু ক্রাউন দ্য এফেক্ট হি ওন আ স্যাফরন কালার্ড টার্বান অ্যারাউন্ড হিজ হেড, তো এইটার প্রভাবটা আরও বাড়িয়ে দিতে সে কি একটা গুছিয়ে নিল মাথায়, বা জড়িয়ে নিল বা পরিধান করলো একটা স্যাফরন কালার, গেরুয়া বা স্যাফরন কালারের একটা টার্বান, পাগড়ি, কাপড়ের টুকরোকে পাগড়ির মতো করে মাথার চারিদিকে জড়িয়ে নিল বা টার্বান পরে নিল, পাগড়ি পরে নিল। দিস কালার স্কিম নেভার ফেল, এই যে রঙিন পরিকল্পনা কখনোই ব্যর্থ হতো না। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টকস, মানুষ তার প্রতি এমনভাবে আকৃষ্ট হতো যেমন মৌমাছিরা কসমস বা ডালিয়া ফুলের প্রতি। হি স্যাড আন্ডার দ্য বক্স অফ আ স্প্রেডিং ট্যামারিন ট্রি হুইচ ফ্ল্যাঙ্কেন্ড আ পাথ, সে কোথায় বসতো? ডালপালা শাখা প্রশাখা ছড়িয়ে দেওয়া একটা তেঁতুল গাছের তলায়, যার পাশে ছিল একটা রাস্তা, রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, যে রাস্তাটা টাউন হল পার্কের মধ্যে দিয়ে যেত। ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস, এটা ছিল একটা উল্লেখযোগ্য জায়গা। ইন মেনি ওয়েজ, বিভিন্ন দিক থেকে। আ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট, তো ক্রমবর্ধমান ভিড় কি করতো? এই রাস্তা দিয়ে এদিক ওদিক যেত সারা দিন, সকাল থেকে রাত্রি পর্যন্ত এই সংকীর্ণ রাস্তা দিয়ে। আ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে, তো বিভিন্ন রকমের ব্যবসা এবং পেশা এই রাস্তাটা উপস্থাপনা করত, যেমন মেডিসিন সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, ওষুধ বিক্রেতা, এবং ওই যে চুরি যাওয়া লোহালক্কর তাদের বিক্রেতা, ম্যাজিশিয়ানস থাকতো, অ্যান্ড অ্যাবভ অল অ্যান অক্সিনিয়ার অফ চিপ ক্লোথস, সস্তা কাপড়ের নিলামকারী। ওই যে সস্তা কাপড় নিলাম করে যারা, দেখবে নিলাম করে যারা, তারাও চিৎকার করে যেমন দর হাঁকায়, যারা সস্তায় কাপড় বেচে এবং খদ্দের আকৃষ্ট করে, তারা এরকম চিৎকার করে বলে না, 100 টাকায় 2টো শার্ট নিয়ে যান, এদিকে আসুন এদিকে আসুন।
তো যারা এরকম সস্তায় কাপড় বিক্রি করে তারা চিৎকার করে, তাই বলেছে সস্তা কাপড়ের নিলামকারী। হু ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, যারা কিনা সারা দিন ধরে হইহট্টগোল করে, চিৎকার করে সমস্ত শহরকে অ্যাট্রাক্ট করার জন্য। নেক্সট টু হিম ইন vociferousness কেম আ ভেন্ডর অফ ফ্রাইড গ্রাউন্ড নাউট, তো তার কাছেই ছিল চিৎকারকারী একজন ভাজা বাদাম বিক্রেতাকারী। হু গেভ হিজ ওয়্যার আ ফ্যান্সি নেম ইচ ডে কলিং ইট বম্বে আইসক্রিম ওয়ান ডে, তো যে কিনা তার ওই পণ্যকে, মানে তার ওই যে যে দ্রব্য বিক্রি করবে সেই দ্রব্যকে প্রত্যেকদিন একটা একটা করে সুন্দর নাম দিত। একদিন সে তাকে বলতো বম্বে আইসক্রিম, অন দ্য নেক্সট দিল্লি আলমন্ড, দ্বিতীয় দিন হয়তো বলতো দিল্লির বাদাম, অ্যান্ড অন দ্য থার্ড রাজাস ডেলিকেসি, তৃতীয় দিন হয়তো বলতো রাজার সুখাদ্য, অ্যান্ড সো অন, এমনই অ্যান্ড সো ফোর্থ, এরকমই চিৎকার করে। অ্যান্ড পিপল ফ্লোক টু হিম, এবং মানুষ তার কাছে ঝাঁকে ঝাঁকে আসতো। আ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড ডিলেড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, তো এই ভাজা বাদাম বিক্রেতাকারীর কাছেই যেহেতু অ্যাস্ট্রোলজার ছিল, তো যারাই বা যে ভিড় আসতো ভাজা বাদাম বিক্রেতাকারীর কাছে বাদাম কিনতে, তার একটা বেশ কনসিডারেবল পোর্শন, তার একটা বেশ পরিমাণ অংশ পাশেই যেহেতু অ্যাস্ট্রোলজার ছিল তার সামনেও আনাগোনা বা বিচরণ করতো। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস, এভাবেই অ্যাস্ট্রোলজার তার বিজনেস পরিচালনা করতো বাই দ্য লাইট, কিসের আলোয়, অফ আ ফ্লেয়ার, একটা শিখা, অগ্নিশিখার, হুইচ ক্র্যাকেল, যেটা শব্দ করতো, অ্যান্ড স্মোকড আপ অ্যাবভ দ্য গ্রাউন্ড নাট হিপ অফ নিয়ার বাই, এবং ওই স্তূপীকৃত বাদামের ওপর দিয়ে ধোঁয়া উড়ে যেত, কারণ পাশেই ওই বাদাম বিক্রেতাকারী ছিল। ওকে, তো এতে আমি কিছু ওয়ার্ড মিনিং দিয়ে রেখেছি, তোমাদের সুবিধে হবে, তোমরা দেখে নিও। ওকে, চলে আসছি নেক্সট। হাফ অফ দ্য এনচারমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং, তো এই জায়গাটা ছিল আর্ধেকটা ভুতুড়ে টাইপের। কারণ কি? কারণ শহরতলির পৌরসভার যে লাইটনিংয়ের ব্যবস্থা এখানে ছিল না। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই শপ লাইটস, এই জায়গাটা আলো কোথা থেকে পেত? ওই দোকানদারদের আলোতে। 1 or 2 হ্যাড হিসিং গ্যাস লাইটস, 1-2 ছিল হিসিস করে শব্দ করা গ্যাস লাইট। সাম হ্যাড নেকেড ফ্লেয়ার স্টাক অন পোলস, কিছু জনের ছিল উন্মুক্ত শিখা লম্ফ টাইপের, যেটা কিনা ওই দণ্ড বা লাঠি টাঠিতে স্টাক করা ছিল। সামওয়্যার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, কিছু জন ওই পুরনো সাইকেলের ল্যাম্প কিছু জনের কাছে ছিল, ওই পুরনো কিছু জনের ছিল ওই লম্ফ টাইপের, যেগুলো কিনা ওই পুরনো সাইকেল ল্যাম্পের মতো জ্বালানো হতো সেগুলো। অ্যান্ড 1 or 2 লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স ম্যানেজড উইদাউট লাইটস অফ দেয়ার ওন, এবং 1 বা 2 ঠিক ওই অ্যাস্ট্রোলজারের মতো ম্যানেজড উইদাউট লাইটস, লাইট ছাড়াই নিজেরাই আশেপাশের লাইট পেত বা নাও পেত, নিজেরাই ম্যানেজ করে নিত লাইট ছাড়াই। ইট ওয়াজ আ বিল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ, এটা ছিল বিল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ, কিসের না, এটা ছিল ওই ধাঁধা লাগানো আলোকরশ্মি এবং সচল ছায়ার ক্রিস ক্রস খেলা। ওকে, দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, এই অ্যাস্ট্রোলজারের পক্ষে কিন্তু এটা প্রকৃতপক্ষেই মানানসই ছিল। ফর দ্য সিম্পল রিজন, কারণ দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, কারণ সে কখনোই তার জীবন অ্যাস্ট্রোলজার হিসেবে হোয়েন হি বিগ্যান লাইফ, যখন সে জীবন শুরু করেছিল অ্যাস্ট্রোলজার হিসেবে সে কখনোই শুরু করতে চায়নি। ওকে, অ্যাস্ট্রোলজার হোয়েন হি বিগ্যান লাইফ, সে অ্যাস্ট্রোলজার হতেই চায়নি যখন তার জীবন শুরু করেছিল, তাই এই পরিবেশ তার পক্ষে মানানসই ছিল। অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, এবং সে জানতো না কিছুই যে পরবর্তীতে কি হতে চলেছে টু আদার্স, অন্যদের জীবনে, মানে যাদের সে হাত দেখবে, যাদের ভবিষ্যৎবাণী করবে, তাদের জীবনে কী হতে চলেছে সে কিছুই জানতো না। দ্যান হি নিউ, যতটা সে জানতো, হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট, নিজের জীবনে পরবর্তী মুহূর্তে কী হতে চলেছে সেটা যতটা জানতো, যাদের হাত দেখবে, অন্যদের সম্পর্কে সে কিছুই জানতো না। তবু কিন্তু এইসব সেটিং তাকে হেল্প করেছিল অ্যাস্ট্রোলজার হতে। হি ওয়াজ অ্যাজ মাচ আ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়্যার হিজ ইনোসেন্ট কাস্টমার্স, তার ওই নিরীহ খদ্দেররা যতটা নক্ষত্র মানে ওই জ্যোতিষীর যে নক্ষত্র, গ্রহ নক্ষত্র,
শনি মঙ্গল রাহু কেতু। তো জ্যোতিষের নক্ষত্র সম্পর্কে তার ওই নিরীহ কাস্টমাররা যেরকম কিছুই জানতো না, সেও কিন্তু সেরকমই স্ট্রেঞ্জার ছিল স্টার্সদের প্রতি। ইয়েট হি সেড থিংস হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্ট্রোনাইজড এভরিওয়ান। তবুও বা তথাপি সে যে জিনিসগুলো বলতো সেগুলো প্রত্যেককে প্লিজড, আনন্দ দিত এবং আশ্চর্যও করে দিত। দ্যাট ওয়াজ মোর আ ম্যাটার অফ স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড স্টিউড গেসওয়ার্ক। কারণ এটা ছিল আর কিছুই নয়, অধ্যয়ন, গবেষণা এবং প্র্যাকটিস, নিরন্তর অভ্যাস এবং স্টিউড, বিচক্ষণ অনুমান শক্তির ফল। বেশিক্ষণ ধরে এই জিনিসগুলো করলে অবশ্যই কেউ কারো সম্পর্কে বলতে পারবে। অল দ্য সেম, এমনকি ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার। এমনকি এটা কিন্তু একজন সৎ ব্যক্তির নিজের রোজগার করা পরিশ্রমের মতোই, কারণ এগুলো করতেও তো একটা শ্রম যাচ্ছে। অ্যান্ড হি ডিজার্ভড দ্য ওয়েজেস, এবং সে পারিশ্রমিকটাও কিন্তু ডিজার্ভ করে। হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তাহলে এই সব করে একজন সৎ ব্যক্তির মতোই তার এই কাজগুলো করতো সে, এবং দিন শেষে যে পারিশ্রমিকটা পেয়ে সে বাড়ি নিয়ে যেত সেটাও কিন্তু সে ডিজার্ভ করতো। কারণ যতই না সে জানতো, যদিও না সে জানতো, তবু ওই যে প্র্যাকটিস, স্টাডি, স্টিউড গেসওয়ার্ক, বিচার বিবেচনা, কিছুক্ষণ স্টাডি করা, প্র্যাকটিস করা এবং অনুমান শক্তি দিয়ে যে বলা, আর তো কেউ করছে না, সে তো নিজেকেই ব্রেন খাটিয়ে এই জিনিসগুলো করছে। কথার যে ছলনা বা কথাবার্তার যে ট্যাকটিক্স, সেগুলো ইউজ করছে এবং করে সে মানুষটাকে আনন্দ প্রদান করছে, তাকে অবাক করে দিচ্ছে, তার মনের মতো কথা বলছে যাতে সে বিশ্বাস করছে। তারকে যে বিশ্বাস করানো, এটারও তো একটা পরিশ্রম আছে। তাই সৎ ব্যক্তিরা যেমন যেভাবে পরিশ্রম করে, সেও তো আর অন্য কিছু করছে না, বরং তার মন গলাতে পারছে বলেই সেই ব্যক্তিটা খুশি হয়ে তাহলে তার পারিশ্রমিকটা দিচ্ছে। তাই বলা হয়েছে যে এগুলোও কিন্তু অনেস্ট ম্যানস লেবারের মতো, যেটা অন্যরা করে থাকে, এবং সে তাই দিন শেষে তার পারিশ্রমিকটা যেটা সে বাড়ি নিয়ে যায় অবশ্যই সে ডিজার্ভ করে। ওকে, আজ আমরা এতটা পর্যন্ত পড়লাম। নেক্সট ডে, পরের পার্টে আমরা নেক্সট পোর্শনটা দেখব। আশা করি পরের একটা বা দুটো পার্টে টেক্সটটা শেষ করতে পারবো। ওকে।